আজকে আপনাদেরকে বলবো একদম গরম তরতাজা সদ্য মুক্তিপ্রাপ্ত আরফান নিশোর আঁকা ওয়েব সিরিজের গল্প। এই সিরিজে আমরা একজন সাধারণ ডেলিভারি ম্যান কি করে 25 বছর আগে সিরিয়াল কিলার আঁকা হয়ে ফিরে আসে সেই গল্পটিই জানবো। আর এই সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই চারিদিকে তুমুল উত্তেজনা তৈরি করেছে, কারণ অভিনয়ের মঞ্চে যখন নামেন আরফান নিশো তখন আর এক্সট্রা করে কিছু বলার থাকে না, কারণ তার শিরায় শিরায় মিশে আছে অভিনয়ের জাদু। আর এই গল্পে নেই কোনো সঠিক বা ভুলের সীমা, আছে শুধু টিকে থাকার লড়াই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে হারিয়ে যায় আঁকা ওয়েব সিরিজের গল্পে। গল্পের শুরুতে আমরা 1999 সালের একটি সিন দেখতে পাই, যেখানে তাদের বাবার জন্য জন্মদিনের কেক নিয়ে অপেক্ষা করছে তার 2 ছেলে এবং 1 মেয়ে। তো এরপর বাবা আসলে ছেলেমেয়েরা বাবাকে বার্থডে উইশ করে এবং তাকে জিজ্ঞেস করে, বাবা আমাদের জন্য বিরিয়ানি এনেছো? বাবা বলে, হ্যাঁ এনেছি। এরপর বার্থডে কেক কাটার পরে তাদের মা বিরিয়ানিটা 2 ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে, কিন্তু এদিকে বড় ছেলেটি তখন তার বাবাকে নিয়ে একটি ড্রয়িং করতে ব্যস্ত ছিল, তাই সে তখন খেতে বসে না। তো এরপর ড্রয়িং শেষ করে খেতে গিয়ে দেখে এই বিরিয়ানিটা খেয়ে তার 2 ভাই বোন ও মা মারা গিয়েছে। তার মানে তার বাবা এই বিরিয়ানিতে বিষ মিশিয়ে রেখেছিল। এরপর বাবা তখন বড় ছেলেকেও বিরিয়ানিটা খাইয়ে দিতে চায়, কিন্তু ছেলেটি বলে, বিরিয়ানিতে বিষ আছে বাবা, আমি এটা খাবো না। বাবা তখন জোর করে বড় ছেলে আজাদের মুখে ঠুসে ঠুসে বিরিয়ানিটা খাওয়ায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই একজন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, আর সেই বড় ছেলে আজাদ এটা দেখতে পায়। এর থেকে আমরা বুঝতে পারি বড় ছেলে আজাদকে বাবা জোর করে বিরিয়ানি খাওয়ালেও সে সেটা গিলে ফেলেনি। এদিকে পরিবারের সবাইকে মেরে ফেলে বাবাও গলায় দড়ির ফাঁস নেয়। আর এখান থেকেই সিন চেঞ্জ হয়ে চলে আসে 2025 সালে। এখানে আমরা এক রাতেই পুরো পরিবারকে হারানো আবুল কালাম আজাদকে দেখতে পাই, তবে সবাই তাকে আজাদ বলে ডাকে। সে এখন বড় হয়ে গিয়েছে এবং এখন থাকে মায়ের দুঃসম্পর্কের এক চাচার বাড়িতে। এদিকে এই চাচা আবার আজাদের মাকে খুব ভালোবাসতো, তাই সে কখনো বিয়ে করেনি। এমনকি তার পরিবার মারা যাওয়ার পর থেকে এই চাচাই তাকে নিজের কাছে রেখে বড় করেছে। আজাদের স্বপ্ন একজন বড় রক স্টার হওয়া, তাই সে রক স্টার হোসাইনকে ফলো করে। তো গান চর্চা করার পাশাপাশি সে একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসেবেও কাজ করে। সে টানা 16 ঘন্টা পরিশ্রম করার পরেও বাকি সময়টুকু ঘুমাতে পারে না, সারা রাত রিলস দেখে কাটায়। এমনকি রাতে ঘুমায় না বলে নিজেকে সে মাঝে মাঝে ভ্যাম্পায়ার হিসেবেও কল্পনা করে। এদিকে আজাদ রেস্টুরেন্টে গিয়ে মাঝে মাঝে বিনা পয়সায় গান শোনায়। এরকম একদিন সে একটি রেস্টুরেন্টে গান গাইতে যায়, কিন্তু সেখানে কেউ তাকে পাত্তাই দেয় না, তাই সে মনটা খুব খারাপ করে বাড়ি চলে আসে। এরপর সিন চেঞ্জ হলে আমরা একটি রেপিস্টকে দেখতে পাই। সে একটি ছোট বাচ্চা মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে রেপ করে এবং এরপর সে বাচ্চাটিকে মেরেও ফেলে। এদিকে আবার সেদিন রাতে আজাদ ডেলিভারি করতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে। এই অবস্থায় আজাদকে অজ্ঞান হয়ে যেতে দেখে ছিনতাইকারীরা তার বাইকটা না নিয়ে শুধু কুরিয়ারের ব্যাগটা নিয়ে চলে যায়। তবে আজাদের এই অজ্ঞান হওয়ার পেছনে রয়েছে ছোটবেলার সেই ট্রমা। এক রাতে একসাথে পুরো পরিবারকে নিজের চোখের সামনে সে হারিয়েছে, সেজন্য অস্বাভাবিক কোনো অবস্থায় পড়লে সে অজ্ঞান হয়ে যায়। তো যাই হোক, পরের দিন আজাদ অফিসে আসলে দামি পার্সেলগুলো চুরি হওয়ার কারণে বস তাকে অনেক কথা শোনায়। আজাদ বলে, ছিনতাইকারীদেরকে আমি কিভাবে ধরবো? বস তখন তাকে আবুল বলে সম্বোধন করে এবং সেই সাথে তাকে লাস্ট ওয়ার্নিংও দিয়ে দেয়, আর এরকম আবার হলে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। আজাদ তখন বলে, আমাকে এরকম আবুল বলছেন কেন? আমার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, কিন্তু সবাই আমাকে আজাদ বলেই ডাকে। কিন্তু বস তাকে তখন আবুল বলেই কটাক্ষ করে। এরপর আজাদ সেখান থেকে চলে এসে তার চেয়ারে গিয়ে বসে এবং তারপর সে দেখতে পায় তার এক কলিগের বার্থডে সেলিব্রেট হচ্ছে। এদিকে আজাদেরও আজকে জন্মদিন, কিন্তু এখানে আসলে তার সাথে কেউই মেশে না, তাই তার বার্থডে সেলিব্রেট করতেও কেউ আসে না। এবং তখনই একটা মেয়ে আজাদের কাছে আসে পার্সেলের ব্যাপারে কথা বলতে, আর মেয়েটি এসে আজাদের কপালে আঘাতের চিহ্ন দেখে তাকে একটি ব্যান্ডেজ দেয়। এই প্রথম আজাদ কারো কাছ থেকে কোনো হেল্প পায়। যাই হোক, মেয়েটি আবার আজাদের লেখা গানের লিরিক্স দেখে আজাদকে অনেক বাহবা দেয়। তবে আজাদ প্রায় সময় গান লেখে, কিন্তু সেগুলো শুধু তার নিজের কাছেই সীমাবদ্ধ রাখে। এরপর আজাদ বাড়ি ফিরে আসে এবং তার চাচাকে একটি নিউজ পেপারের এফএম রেডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখালে চাচা খুব রেগে যায়, কারণ কুরিয়ার কোম্পানিতে সে ভালোই বেতন পাচ্ছে। এমনকি সে পরীক্ষাতে 3rd গ্রেড পাওয়ার পরও তার চাচার রেফারেন্সে সে কুরিয়ার সার্ভিসের এই চাকরিটি পেয়েছে। আর এখন কিনা এই কম বেতনের এফএম রেডিওতে সে চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাচ্ছে। চাচা তার উপরে রাগারাগি করলেও আজাদ কিছুই বলে না। যাই হোক, পরের দিন আজাদ এফএম রেডিওতে ইন্টারভিউ দিতে আসলে দেখে সেখানে তার মতো অনেকেই ইন্টারভিউ দিতে এসেছে এবং এদের মধ্যে একজন আজাদকে জানায়, আপনি যে ইন্টারভিউ দিতে এসেছেন কিন্তু আপনার প্যান্ট তো ছেঁড়া। এরপর আজাদ তার ছেঁড়া প্যান্টটা ঠিক করতে দর্জির কাছে যায় এবং প্যান্ট ঠিক হয়ে যাওয়ার পর আবার ইন্টারভিউ দিতে আসলে রেডিওর লোকজনদের গোপন কথা সে শুনে ফেলে। লোকজন বলছিল, এই ইন্টারভিউ তো শুধু একটা ফর্মালিটি, চাকরি তো আগেই নিজেদের লোকদের ভিতরে হয়ে গিয়েছে। আর এটা শোনার পর আজাদ বাকি ক্যান্ডিডেটদের শুধু গাধা হিসেবে কল্পনা করে। তো এরপর সে একটি
বারে চলে আসে এবং এখানে আসার পরেই ওই রেপিস্টের সাথে তার একটা বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়। রেপিস্ট আজাদকে বলে, তুই আজকে শুধু এখান থেকে বের হ, তোকে আমি জাস্ট খেয়ে ফেলবো। এরপর আজাদ সেখান থেকে বের হয়ে আসতে গেলে ওই রেপিস্টটি তার পথ আটকায়। এমনকি আজাদের বাপ মা তুলেও গালি দেয় এবং আজাদকে বারবার জারজ বলতে থাকে। আর এইসব কথা শুনে আজাদ প্রচন্ড রেগে যায় এবং সেখানে থাকা একটা ইট দিয়ে রেপিস্টার মাথায় মারতে থাকে এবং মারতে মারতে একসময় তার মাথাটা একদম থেতলিয়ে তাকে মেরেই ফেলে। তো প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে? যদি ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন বাকিটা দেখা যাক। কিন্তু লোকটাকে মেরে ফেলার পর আজাদ আতঙ্কিত হয়ে পড়ে এবং বাড়ি এসেও তার নিজের ভিতরে খুব অস্থির লাগতে থাকে। নিজেকে একজন খুনি হিসেবে ভেবে আজাদ একদম হতভম্ব হয়ে যায়। তার চাচা অনেক ডাকাডাকি করলেও সে দরজা খোলে না, এমনকি অফিসের বস কল দিলেও সে রিসিভ করে না। এদিকে চাচা আরো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলে অবশেষে সে দরজা খুলে চাচার কাছে আসে। চাচা তখন টিভিতে একটি নিউজ দেখছিল এবং এই নিউজটা দেখে আজাদ আবার অবাক হয়ে যায়, কারণ নিউজে দেখানো হয় সে যাকে মেরেছে সে আসলে একটা ধর্ষক ছিল। সে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে নির্মম ভাবে মেরে ফেলেছিল। তাই এই ধর্ষণটা মারা যাওয়াতে ওই বাচ্চা মেয়েটির ফ্যামিলি অনেক খুশি হয় এবং ওই মেয়েটির বাবা বলে, ওই ধর্ষককে যে মেরেছে সে আমার কাছে ফেরেশতা, আমি তার কাছে চিরঋণী। আজাদ ওই নিউজ থেকে আরো জানতে পারে 25 বছর আগে আকা নামে এক সিরিয়াল কিলার অন্যায়কারীদেরকে মাথায় আঘাত মেরে থেতলিয়ে মেরে ফেলতো, আর সেই একই প্যাটার্নে এই ধর্ষণকারীকেও মারা হয়েছে। তাহলে 25 বছর পরে কি সেই সিরিয়াল কিলার আকা আবার ফিরে এসেছে? এই নিউজগুলো দেখে আজাদ কিছুটা স্বস্তি পায় এবং সে তার মনকে সান্ত্বনা দিতে পারে। এরপর সে শুয়ে আবার মোবাইলে রিলস দেখতে থাকে। তখন সে একটি রিলসে এই ঘটনা সম্পর্কে আরেকটি তথ্য দেখতে পায়। সেখানে পুলিশ জানায় মার্ডারের জায়গাটা বৃষ্টির পানিতে সব পরিষ্কার হয়ে গিয়েছে, তাই আমাদের ফরেনসিক বিভাগ সেখান থেকে কোনো আলামত আনতে পারেনি। এরপর আরেকটা রিলসে আজাদ আর একটা টকশোতে দেখে সেখানে একজন বলছে 25 বছর আগে আকা ছিল অন্যায়কারীদের জন্য এক ভয়ঙ্কর আতঙ্ক, আর আকা একে একে অনেক অন্যায়কারীদেরকে মেরেছে। পুলিশও তাকে কখনোই ধরতে পারেনি, কিন্তু আকা হঠাৎ করেই গায়েব হয়ে যায়। আর এখন যেহেতু সেই আগের প্যাটার্নে মার্ডার হয়েছে, তাহলে হয়তো আকা আবার ফিরে এসেছে। যাই হোক, এরপর আজাদ একটি রিয়েলিটি শো এর অডিশনের জন্য একটি বিজ্ঞাপন দেখতে পায় এবং সেখানে বিচারক হিসেবে রয়েছে তার আইকন রকস্টার হোসাইন। এরপর সেদিন রাতে আজাদ একটি বাড়িতে পার্সেল দিতে যায় এবং এই পার্সেল দিতে এসে যে তাকে ব্যান্ডেজ দিয়েছিল ওই মেয়েটির সাথে দেখা হয়। মেয়েটির বাড়ির কাটআউটটি নষ্ট হয়ে গিয়েছিল। আজাদ তখন সেটা ঠিক করে দেয় এবং ওই মেয়েটির বাসায় বিদ্যুৎ চলে আসে। আর এই কাজটি করে দেওয়ার জন্য মেয়েটি তাকে অনেক ধন্যবাদ দেয় এবং এই মেয়েটি আজাদকে চিনতেও পারে। এরপর মেয়েটি আজাদকে চায়ের অফার করে, কিন্তু আজাদ বলে আজকে হবে না, কারণ আজকে আমার অন্য একটি কাজ আছে। এরপর সে সেখান থেকে চলে আসে অডিশন দিতে। আর অডিশন দিতে এসে হোসাইনকে দেখে সে বলে, আমি আপনার একজন অনেক বড় ফ্যান, আমি আপনাকে সবসময় আইডল মেনে আপনার মতো হতে চেয়েছি। হোসাইন বলে, আচ্ছা ঠিক আছে, এবার গান গাও। কিন্তু আজাদ গান গাওয়ার পর হোসাইন খুব বিরক্ত হয়ে যায়, কারণ আজাদের গলায় কোনো সুরই ছিল না। আর 2-3 বার আজাদকে সুযোগ দেওয়ার পরেও কোনো পরিবর্তন না দেখে সে আজাদের উপরে খুব রাগ দেখিয়ে অডিশন রুম থেকে বের হয়ে যায়। এদিকে গুরুর কাছ থেকে এমন ব্যবহার পেয়ে একদম স্তব্ধ হয়ে যায় আজাদ। আর তাই বাড়ি এসে প্রথমে সে হোসাইনের ছবিটা দেয়াল থেকে তুলে একদম ছিঁড়ে ফেলে, এমনকি তার এতদিনের শখের গিটারটাও ভেঙে ফেলে। তারপর মদ খেয়ে মাতাল অবস্থায় রাস্তায় পড়ে থাকে। এরপর তার চাচা এসে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যায়। যাই হোক, পরের দিন অফিস শেষ করে আজাদ তার আরেক চাচার কাছে যায় এবং তাকে বলে, বাবা নাকি আপনার কাছে অনেক টাকা পেত, সেগুলো আমাকে দিয়ে দেন। তার চাচা তখন জানায়, তোমার বাবা আমার কাছে কোনো টাকাই পেত না। আজাদ বলে, বাবা আমাকে ছোটবেলায় বলেছিল আপনি নাকি বাবার কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়েছিলেন, কিন্তু সেগুলো একবারে দিতে হবে না, আপনি আস্তে আস্তে আমাকে দেন, কিন্তু এই মুহূর্তে টাকাগুলো আমার খুব দরকার। এসব শুনে চাচা খুব রেগে যায় এবং বলে, তোমার বাবা আমার কাছে কোনো টাকাই পায় না, আর এভাবে আমার কাছে টাকা দাবি না করে যদি সত্যি তোমার কাছে কোনো প্রমাণ থেকে থাকে তাহলে কোর্টে মামলা করো। আজাদ তখন বলে, ছোটবেলায় আমি আপনাকে যতবার দেখেছি ততবার আপনাকে একজন খারাপ মানুষ বলেই মনে হয়েছে, কিন্তু তখন ছোট ছিলাম তাই কিছু বলতে পারিনি, কিন্তু এখন বলছি আপনি সত্যি একজন খুব খারাপ মানুষ। চাচা তখন আরো রেগে গিয়ে বলে, তোর বাবা একজন খারাপ মানুষ ছিল, টাকা নিয়ে ফুর্তি করে বেড়াতো, আর তুইও হয়েছিস তোর খারাপ বাপের মতো খারাপ ছেলে। আর এগুলো শুনে আজাদ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে পিস্তল বের করে তার চাচার শরীরে গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই এটা আসলে ছিল আজাদের মনের একটা কল্পনা। চাচা অফিসের গার্ডদের ডেকে আজাদকে ঘাত ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। তো
যাওয়ার সময় আজাদ রাস্তায় একটি গন্ডগোল দেখতে পায় এবং সে সেখানে থেমে যায় আর জানতে পারে গন্ডগোলটি মূলত হয়েছে একটি অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে। একজন অ্যাক্সিডেন্ট করে একটি বৃদ্ধ লোককে রক্তাক্ত করে ফেলেছে। সেটা দেখে আজাদ ওই অ্যাক্সিডেন্টকারী লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে আর অফিস থেকে চাচার উপরে যে রাগ হয়েছিল সেটা ওই লোকটার উপর দিয়েই চালায়। যাই হোক, এরপর সেদিন রাতেই আরেকটা পার্সেল নিয়ে আজাদ আবারও সেই মেয়েটির বাড়িতে আসে এবং তখন সে জানতে পারে মেয়েটির নাম হচ্ছে মেঘা। আর মেঘা মূলত অনলাইনে কাপড় বিক্রি করে আর সেই কাপড় ডেলিভারি করে আজাদ যে কোম্পানিতে কাজ করে সেই কুরিয়ার কোম্পানি। আজাদ এখানে এসেছে কারণ একটা পার্সেল রিটার্ন এসেছে, তো পার্সেলটি ফেরত দিতে এসে সে জানতে পারে মেঘা প্রতিটি কাপড় ডেলিভারির সময় কাস্টমারকে সেই কাপড়ের ভেতর একটা ফুল দেয়। এরপর মেঘা আজাদকে বলে, আমি আপনার গানের গলা একটু শুনেছি, আমার কাছে আপনার গান বেশ ভালোই লেগেছে, কিন্তু অন্যরা সেটা কদর করতে জানে না। আমার বিশ্বাস দেখবেন একদিন আপনি ঠিকই আপনার প্রতিভা সবাইকে জানাতে পারবেন। মেঘার এইসব কথা শুনে আজাদের খুব ভালো লাগে, কি যেন একটা মায়া লেগে যায় এই মেয়েটির উপর এবং সে মেঘার কাছ থেকে চলে আসলে সবকিছুই কেন যেন তার কাছে অন্ধকার লাগে। আর এই অন্ধকারে আজাদ মানুষদেরকে বেশিরভাগ সময় যেন পশু রূপে দেখে। এরপর সেদিন রাতেই সিসিটিভিতে একটি কার অ্যাক্সিডেন্ট দেখানো হয়। এরপর পরের দিন চাচা যখন টিভি দেখে তখন নিউজ থেকে আমরা জানতে পারি অ্যাক্সিডেন্টটা ড্রাঙ্ক অবস্থায় এমপির ছেলে শোভন করেছিল আর এই অ্যাক্সিডেন্টের জন্য একটি 9 বছরের বাচ্চা মেয়ে মারা গিয়েছে। কিন্তু আদালতের রায় হয় গাড়িতে শোভন ছিলই না। এদিকে নিউজটা তখন অফিসে আজাদও দেখে। এক প্রত্যক্ষদর্শী জানায়, আমি নিজে দেখেছি শোভন গাড়ি চালিয়েছিল, তবে আদালত কিনা এখন বলছে শোভন ছিল না। এটাই হচ্ছে ভাই ক্ষমতার অপব্যবহার। শুনলাম আকা নাকি আবার ফিরে এসেছে, তাহলে আকা এখন কোথায়? সে কেন অন্যায়কারীদেরকে শাস্তি দিচ্ছে না? এই প্রত্যক্ষদর্শীর কথাগুলো আজাদকে খুব ভাবায়। এরপর সেদিনই তাদের অফিস থেকে সবাইকে একটা ট্র্যাকার দেওয়া হয় এবং সবার ফোনে একটি অ্যাপস ইনস্টল করা হয় যাতে ডেলিভারি ম্যানরা কোথায় যাচ্ছে এবং পার্সেলগুলো ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা সেটা দেখা যায়। তবে এই ট্র্যাকার দেওয়ার সময়ও বস আজাদকে সবার সামনে অপমান করে। তবে আজাদ এসব বিষয়ে কান না দিয়ে শোভনকে কিভাবে মারা যায় সেই বিষয়ে ভাবতে থাকে। 25 বছর আগে অন্যায়কারীদেরকে শাস্তি দেওয়া মানুষটিকে সবাই নাম দিয়েছিল আকা। আজাদ তখন ভাবে আবুল কালাম আজাদের শর্ট ফর্ম হচ্ছে আকা, তার মানে কোইন্সিডেন্সলি আকা হিসেবে প্রকৃতি তাকেই বেছে নিয়েছে। যাই হোক, আজাদ এরপর শোভনকে ফলো করতে থাকে এবং শোভনের গাড়িতে লাগিয়ে দেয় একটা ট্র্যাকার। এরপর বাড়ি এসে শোভনকে মারার জন্য ব্যাগ গোছাতে থাকে। তারপর শোভনের গাড়ি ট্র্যাক করে একটি জায়গায় এসে আগে থেকে লুকিয়ে থাকে এবং একটু পরে আমরা দেখতে পাই সেখানে শোভন এসে বন্ধুদের সাথে নেশা করতে থাকে। এরপর শোভন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য সেখান থেকে উঠে আসলে আজাদ পেছন থেকে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর শোভনের শরীরে এলো পাথারি ছুরি চালিয়ে নির্মম ভাবে হত্যা করে এবং মেরে ফেলার পর ইট দিয়ে তার মাথা থেতলিয়ে আকার মতো মারার প্যাটার্ন দেয়। যাই হোক, শোভনকে মার্ডার করার পর আজাদ বাড়িতে এসে গোসল করে সব প্রমাণ মুছে ফেলে। কিন্তু পরের দিন সকাল হতে না হতেই সিবিআই চলে আসে তার বাড়িতে এবং তাকে ধরে নিয়ে আসা হয়। আজাদ তখন দেখে চাচাকেও সিবিআই ধরেছে এবং তাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। এরপর সিবিআই অফিসার সোহেল আজাদকে জিজ্ঞাসা করে, শোভনকে কেন খুন করলি বল? আজাদ বলে, আমি কাউকে খুন করিনি। সোহেল তখন ট্র্যাকারটা দেখিয়ে বলে, তাহলে তোর এই ট্র্যাকারটা শোভনের গাড়িতে কিভাবে আসলো? এবং এসব বলার পর সোহেল আজাদের সামনে তার চাচাকে টর্চার করতে থাকে। এসব দেখে আজাদ সোহেলের কাছে অনুরোধ করে, ওনার কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দিন। সোহেল বলে, দোষ ওনারও আছে, কারণ উনি তোকে আশ্রয় দিয়েছিল আর তার আশ্রয়ে তুই এত বড় একজন সিরিয়াল কিলার হয়েছিস। এসব কথা বলে সোহেল আজাদের সামনে তার চাচাকে গুলি করে মেরে ফেলে। আর ঠিক তখনই চাচার ডাকে ঘুম ভেঙে যায় আজাদের। তার মানে এতক্ষণ সে যা যা দেখছিল সবকিছুই তার স্বপ্ন ছিল। চাচা তাকে বলে, তোর বস ফোন দিচ্ছে, তুই ধরছিস না কেন? আজাদের তখন মনে পড়ে যে সে একটা ট্র্যাকার লাগিয়েছিল শোভনের গাড়ির নিচে আর সেটা এখনো সেই গাড়িতেই লাগানো রয়েছে। আর যেহেতু শোভনের গাড়ি এখন সিবিআই অফিসে আছে, তাই সিবিআই অফিসার সোহেলের নামে মিথ্যা পার্সেল নিয়ে আজাদ সিবিআই অফিসে ঢোকে। আর এরপর শোভনের গাড়ির নিচ থেকে যেই ট্র্যাকারটা সে নিতে যাবে ঠিক তখনই দুজন অফিসার সেখানে এসে আজাদকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? আজাদ বলে, একটা সিগারেট খেতে এসেছিলাম ভাই। অফিসার তখন আজাদকে সিগারেট ফেলে দিতে বলে এবং ওই জায়গা থেকে দূরে যেতে বলে। কিন্তু এদিকে আজাদ তখনও সেই ট্র্যাকারটি নিতে পারেনি। এমন সময় বাইরে থেকে একটা ক্রিকেট বলে সে আজাদের পায়ের কাছে এসে পড়ে আর বলটা দেখে তার মাথায় একটা প্ল্যান চলে আসে। সে ইচ্ছা করে বলটা গাড়ির নিচে ছুঁড়ে মারে। এরপর বাচ্চারা আজাদকে বলটা ফেরত দিতে বললে আজাদ তখন গাড়ির নিচ থেকে বলের সাথে ট্র্যাকারটাও বের করে নেয়। তখন একজন এসে আজাদকে জানায়, স্যার আপনাকে ভিতরে ডাকছে। এরপর আজাদ সোহেলের কাছে গেলে সোহেল তাকে জিজ্ঞাসা করে, পার্সেলটি কে পাঠিয়েছে? আজাদ তখন বলে, সেন্ডারের নাম নেই স্যার, মাঝে মাঝে এমনটা হয়। যাই হোক, এরপর আজাদ পার্সেলটা ডেলিভারি করে এবং ট্র্যাকারটা সাথে নিয়ে সিবিআই অফিস থেকে বের হয়ে আসে। এদিকে পার্সেলটা পেয়ে সোহেল তার ওয়াইফ স্নেহাকে ফোন দেয় এবং তাকে জিজ্ঞাসা করে
পার্সেলটা কি তুমি পাঠিয়েছো? স্নেহা বলে, না আমি তো কোনো পার্সেল পাঠাইনি। অন্যদিকে আজাদ অফিসে আরেকটি পার্সেল নিতে আসলে টিভিতে দেখতে পায় সবাই আকার খুব প্রশংসা করছে, আর এটা আজাদের খুব ভালো লাগে। তার মনে হয় জীবনের আসল মানে সে খুঁজে পেয়েছে। তো এদিকে সেদিন রাতে সোহেল তার স্ত্রীকে নিয়ে সদ্য রিটায়ার্ড হওয়া এক অফিসারের পার্টিতে আসে। অফিসার তখন সোহেলকে বলে, এই আকা তো দেখছি অনেক বেশি বাড়াবাড়ি করছে, আকাকে কিন্তু যেভাবেই হোক তোমাকে ধরতেই হবে। সোহেল বলে, স্যার আমি আপনারই শিষ্য, যেভাবেই হোক আমি ওকে ধরেই দেখাবো। যাই হোক, সেদিন রাতে কোনো পার্সেল ছাড়াই আজাদ মেঘার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে এবং মেঘা হঠাৎ আজাদকে দেখে অবাক হয়ে যায়। আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই মেঘা আজাদকে বাড়ির ভিতরে নিয়ে আসে। তারপর আজাদকে এক কাপ চা দেয়, কিন্তু আজাদ এক কাপ চা শেষ করে আর এক কাপ চা খেতে চায়। মেঘা তখন বলে, আমি চা দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আপনার লেখা গানের প্রিয় লাইন আমাকে শোনাতে হবে। আজাদ তখন তার প্রিয় একটা লাইন মেঘাকে শোনায়। লাইনটা হলো, মানুষের দেহ মরলেও প্রেম মরে না। এবং আমরা দেখতে পাই আজাদ আস্তে আস্তে পুরোপুরি যেন মেঘার মাঝে বন্দী হয়ে যায়। কিন্তু আজাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, তাই নিজেকে স্ট্রং রাখতে সে পরের দিন থেকে জিম করতে শুরু করে এবং সকল ড্রিঙ্কস একদম পুরোপুরি ছেড়ে দেয় এবং ফেসবুকে আকা নামে একটি পেজ ওপেন করে। তারপর একটা দোকান থেকে বেশি টাকা দিয়ে 20টা মানুষের সিম কার্ড কেনে। একটা সিম ইউজ করে সেটা থেকে আকা ফিরে এসেছে হু ইজ নেক্সট বলে ওই পেজ থেকে একটা পোস্ট করে সিমটা আবার ফেলে দেয়, যাতে করে কেউ তাকে ট্র্যাক করতে না পারে। এরপর সিন চেঞ্জ হলে খালেক নামের এক বিশিষ্ট ব্যবসায়ীকে আমরা দেখতে পাই এবং সে সুমাইয়া নামের 19 বছরের একটি মেয়েকে গলা টিপে হত্যা করে। তারপর তাকে ফাঁসিতে ঝুলিয়ে সবার কাছে প্রমাণ করে যে মেয়েটি সুইসাইড করেছে। আর এরপরে খালেক আর সুমাইয়াকে নিয়ে টিভিতে নিউজ হয় এবং সেই নিউজে বলা হয় খালেক তার ফার্ম হাউস ইউজ করে অনেক মেয়ের সাথে এমনটা করেছে। আর এই নিউজটা আকার সামনেও আসে। অন্যদিকে সিবিআই আকার এই পোস্ট নিয়ে তদন্ত শুরু করে। তখন এক অফিসার জানায় আকা যে সিম কার্ড ইউজ করে এই পোস্টটি করেছিল সেই সিমটি একটা অন্য মানুষের এবং ওই সিমটির লাস্ট লোকেশন ট্র্যাক করে দেখা যায় একদম ফাঁকা একটা জায়গা। সোহেল তখন বলে আকা তার পোস্টে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছে, যেভাবেই হোক এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আকাকে ট্রেস করতে হবে। অন্য অফিসাররা জানায় লাভ হবে না স্যার, ও এটা বুঝেই ব্যাংক অ্যাকাউন্টটা ওখানে দিয়েছে। এরপর আজাদ দেখতে পায় তার দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে বিভিন্ন জায়গা থেকে মানুষকে মারার কন্টাক্ট দিয়ে টাকা পাঠানো হচ্ছে। আর এটা দেখে আজাদ পুরো অবাক হয়ে যায়, কারণ সে হতে চেয়েছিল একজন শিল্পী, কিন্তু সেখানে তাকে কেউ এক ফোঁটাও দাম দেয়নি, এমনকি একটা টাকাও দেয়নি। আর এখন কিনা মানুষ মারার জন্য তাকে কন্টাক্ট দিয়ে টাকা দেওয়া হচ্ছে। আর এই জন্য আজাদ মনে করে মানুষ মারাটাও হয়তো একটা শিল্প। আর এমন সময় মেঘা সেখানে এসে আজাদকে বলে, কি ব্যাপার আপনার মধ্যে মনে হচ্ছে চেঞ্জ এসেছে? আজাদ বলে, এতদিনে আমি আমার জীবনের মানে খুঁজে পেয়েছি, আর সেজন্যই এই পরিবর্তন। মেঘা জিজ্ঞাসা করে, এতদিনে জীবনের কি মানে খুঁজে পেলেন? আজাদ তখন বলে, মানুষের সেবা করার। আর মানুষের সেবা করার কথা শুনে মেঘা খুব খুশি হয়। এরপর মেঘার কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় আজাদ গাড়ি থেকে পড়ে যায়। আবারও সেই মির্কি ব্যারাম তাকে অ্যাটাক করে এবং সে অজ্ঞান হয়ে যায়। আজাদের পড়ে যাওয়া দেখে মেঘা দ্রুত সেখানে ছুটে আসে। এরপর আজাদ আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। যাই হোক, আজাদের এই অসুখের ব্যাপারটা জানতে মেঘা তার বাড়িতে আসে। তখন চাচার সাথে মেঘার পরিচয় হয়। এরপর মেঘা আজাদের ব্যাপারে চাচার কাছে জানতে চায়। চাচা তখন বলে, আজাদের এই অসুখের ব্যাপারটা জানতে হলে একদম শুরু থেকে শুনতে হবে, আর সেজন্য অনেকটা সময়ও লাগবে। অন্যদিকে আজাদ ঠিক করে সে এবার খালেককে মারবে। এজন্য সে খালেকের ফার্ম হাউসের দিকে চলে যায় এবং মারার অস্ত্র হিসেবে একটি হাতুড়ি নিয়ে যায়। এরপর দরজায় নক করলে একটি মেয়ে দরজা খুলে দেয়, আর তারপর আজাদকে পিস্তল ঠেকিয়ে বন্দি বানিয়ে ফেলে খালেক। এরপর খালেক আজাদকে ভালো করে দেখে তাকে চিনতে পারে এবং খালেক বলে, তুই সেই সিঙ্গার না যে হোসাইনের হাতে অনেক কথা শুনেছিল? আমি কিন্তু এটা দেখে খুব মজা পেয়েছিলাম, আর আমি চাই এখন তুই আমার প্রিয় গানটা গাইবি। তখন কোনো উপায় না পেয়ে গান গাইতে থাকে আজাদ। গান শুনে খালেক বলে, কিরে তোর কণ্ঠ তো ভালোই, কিন্তু তুই তো আর বেশিক্ষণ বাঁচবি না রে, আমাকে মারতে এসেছিলি না, আর এখন দেখ আমিই তোকে মারবো। এরপর খালেক একজনকে ফোন করে সেখানে আসতে বলে এবং এর মধ্যেই আজাদের সামনেই সুইটি নামের একটি মেয়ের সাথে নোংরামি শুরু করে খালেক। কিন্তু মেয়েটা তখন খুব বিব্রত বোধ করে, তবুও খালেক থামে না। আজাদের সামনেই মেয়েটির কাপড় খুলতে শুরু করলে মেয়েটি তখন খালেকের বংশপাতের উপর আঘাত করে তার পিস্তলটি কেড়ে নেয়। আজাদ তখন মেয়েটির কাছে সেই পিস্তলটি চাইলে খালেক তাকে দিতে নিষেধ করে। এরপর মেয়েটির হাত থেকে এই পিস্তল থেকে একটি গুলি লাগে খালেকের পায়ে। খালেক তখন মেয়েটিকে অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকলে মেয়েটি আজাদের বাঁধন খুলে দেয়। এরপর আজাদ পিস্তলের সবগুলো গুলি খালেকের শরীরে চালিয়ে তাকে ঝাঁঝরা করে দেয়। তারপর মেয়েটিকে নিয়ে সে বেরিয়ে যায়। কিন্তু একটু পরে আজাদের মনে হতে থাকে এই মেয়েটি তো তাকে দেখে ফেলেছে, তাই এই মেয়েটিকে যদি না মারে তাহলে সে তো সবাইকে জানিয়ে দিতে পারে, কিন্তু সে তো ভালো মানুষদেরকে মারে না, তাহলে এখন সে কি করবে? এসব ভাবতে ভাবতে সে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়।
এমন সময় মেয়েটি তাকে বাইকটি থামাতে বলে। এরপর বাইকটি থামালে মেয়েটি তাকে বলে, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনিই হলেন আকা। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। আজ আপনি না থাকলে খালেক হয়তো আমাকেও সুমাইয়ার মতো শেষ করে দিত। আপনি আমাকে বাঁচিয়েছেন ভাই, আর আমি আপনার কথা কাউকে বলবো না। আজাদ তখন বলে, আপনার কাছে কিন্তু পুলিশ আসবে। মেয়েটি তখন বলে, আপনাকে এ নিয়ে ভাবতে হবে না, আমি পুলিশকে সামলিয়ে নেব। এদিকে আকার এরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে দেশের অনেক মানুষ তাকে সাধুবাদ জানায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সোহেলকে তার ওয়াইফ স্নেহা একটি রেস্টুরেন্টে সারপ্রাইজ দিতে আসে। সেখানে সে সোহেলকে জানায় তাদের এই দুইজনের সংসারে নতুন এক অতিথি আসছে। আর এটা শুনে সোহেল অনেক খুশি হয়, কিন্তু আকার বিষয়টা নিয়ে সোহেলের মাথায় একটা টেনশন কাজ করছিল। তাই সেখান থেকে সে ওই রিটায়ার্ড অফিসারের কাছে চলে যায়। রিটায়ার্ড অফিসার তখন জানায় এই নকল আকা শুধু ফেম পাওয়ার জন্য একের পর এক মানুষকে মারছে। সোহেল নকল আকার কথা শুনে জিজ্ঞাসা করে, আপনি ওকে নকল আকা বলছেন কেন? রিটায়ার্ড অফিসার বলে, আমি আসলে আকাকে খুব কাছ থেকে চিনি। ও কোনো ভাইরাল হওয়া ব্যক্তিকে মারেনি, ও মেরেছিল সমাজের নিকৃষ্ট সব অপরাধীদেরকে। কিন্তু এই নকল আকা নিজের নাম কামানোর জন্য শুধুমাত্র যারা টিভি নিউজে ভাইরাল হচ্ছে তাদেরকেই মারছে। অন্যদিকে আজাদ মেঘার কাছে এসে তাকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে যেতে চায়, কিন্তু মেঘা তাকে বলে, আমি তোমাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর অন্য সবকিছু। এদিকে সোহেল জিজ্ঞাসাবাদের জন্য সুইটি নামের ওই মেয়েটিকে ডাকে। সুইটি বলে, সেদিন আমি খালেকের বাসাতে ছিলাম ঠিকই, কিন্তু আকার মুখ আমি দেখতে পাইনি। আকা মুখে কালো রঙের মাস্ক পরেছিল। তবে আকা আমাকে বাইরে যেতে বললে তার বয়স শুনে আমার মনে হয় আকা একজন বয়স্ক লোক, বয়স হবে ধরুন 60-এর মতো। অন্যদিকে খালেকের বাসার দারোয়ানকে জিজ্ঞাসা করলে প্রথমে সে জানায় আকার বয়স হবে 30 থেকে 40-এর মতো, কিন্তু বউয়ের কাছে ঘাতানি খেয়ে আবার এসে বলে, স্যার আমার ভুল হয়েছে, আসলে আকার বয়স 60-এর মতো হবে। সোহেল তখন ওদের মুখের বর্ণনা শুনে একটি স্কেচ বানায় এবং সেই সাথে সন্দেহভাজন কিছু লোককে গ্রেপ্তার করে। এদিকে নিউজে যখন আকার বয়স 60 বলা হয়, এটা দেখে আজাদ মুস্কি হাসে। অন্যদিকে চাচা আজাদকে ডেকে বলে, তুই যে আমার থেকে 10,000 টাকা চুরি করেছিলি সেটা আমাকে কবে দিবি? আজাদ বলে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো চাচা। আসলে এই 10,000 টাকা চুরি করেই আজাদ ওই সিমগুলো কিনেছিল। এদিকে টিভিতে আর একটা নিউজ দেখা যায়, বাজারের ভেজাল দুধ খেয়ে 6 মাসের শিশু মারা গিয়েছে। তবে এই দুধটা তৈরি করেছে স্নেহা জামান, আর এই স্নেহা জামান আর কেউ নয়, এ হচ্ছে সিবিআই অফিসার সোহেলের স্ত্রী। এরপর আমরা দেখতে পাই তার বানানো ফর্মুলায় তৈরি দুধ খেয়ে শিশু মারা যাওয়ায় স্নেহা সোহেলের কাছে খুব কান্না করে। সোহেল তাকে বলে, তুমি যদি এভাবে কান্না করতে থাকো তাহলে আমাদের বাচ্চার ক্ষতি হবে, আর তাছাড়া তদন্ত তো চলছে, রিপোর্ট আগে আসুক। স্নেহা তখন বলে, আমি ভেজাল কিছু ইউজ করিনি, তারপর এমন কেন হলো? যাই হোক, এদিকে আজাদ তার চাচাকে 10,000 টাকা ফেরত দেয় এবং তাকে একটি মোবাইলও গিফট করে। আর সে আরো জানায় সে একটি বাইকও কিনেছে। চাচা তখন বলে, তুই কি ডাকাতি শুরু করেছিস নাকি আজাদ? আজাদ বলে, না চাচা, সোশ্যাল ওয়ার্ক করছি। এরপর আজাদ তার নতুন বাইকে করে মেঘাকে নিয়ে ডাক্তারের কাছে আসে। ডাক্তার আজাদের রিপোর্ট দেখে বলে, আপনার তো অ্যাবসেন্ট সিজার হয়েছে, ঠিকমতো মেডিটেশন করলে কন্ট্রোল করতে পারবেন। মেঘা তখন ডাক্তারকে জিজ্ঞাসা করে, ও কি বাইক চালাতে পারবে? ডাক্তার বলে, না, একদমই না। কিন্তু আজাদ তো বাইক ছাড়া একটুও চলতে পারে না, বাইক নিয়ে তাকে ডেলিভারি দিতে হয়। এরপর সে মেঘাকে বলে, আমি বাইক চালানো বাদ দিতে পারবো না, তবে আমি ঠিকমতো মেডিটেশন করব এবং মেডিসিনও নেব। আজাদ মেঘাকে আরো জিজ্ঞাসা করে, আপনার জন্মদিন কবে? মেঘা বলে, 11ই মে। আজাদ তখন বলে, আমি ওই দিন আপনার জন্য একটা সারপ্রাইজ দিব। মেঘা বলে, কি সারপ্রাইজ? আজাদ তখন বলে, 11 তারিখই জানতে পারবেন। এদিকে সোহেল রিটায়ার্ড অফিসারের কাছে এসে জানায়, স্যার আমি এভিডেন্স পেয়ে গিয়েছি। অন্যদিকে মেঘা চাচার সাথে দেখা করতে আসে। চাচা তখন জানায়, এই যে আজাদ আমাকে মোবাইল কিনে দিল, নতুন বাইক কিনলো, ও যেখানে কাজ করে সেখানে তো এত টাকা পাওয়ার কথা না, তাহলে কি ও কোনো খারাপ পথে নামলো? মেঘা তখন বলে, চাচা আজাদের মন খুব ভালো, ও কোনো খারাপ কাজ করতেই পারে না। চাচা তখন মেঘাকে জিজ্ঞাসা করে, তুমি কি আজাদকে ভালোবাসো? মেঘা তখন কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। এদিকে প্রেস কনফারেন্স করে সোহেল জানায়, আকাকে ধরার এভিডেন্স আমরা পেয়ে গিয়েছি, কিন্তু এভিডেন্সটা কি সেটা এখনই বলছি না, তবে আকা এবার ধরা পড়বেই, এটা শিওর। নিউজটা দেখে আজাদও আতঙ্কিত হয়ে যায়। এমন সময় তার কাছে একটি ভিডিও মেসেজ আসে এবং তাকে 2.5 লাখ টাকা দিয়ে একটি কাজ করতে বলা হয়। ভিডিওটা দেখে আরো চমকে ওঠে আজাদ, কারণ ভিডিওটা হচ্ছে খালেকের মৃত্যুর আগের সময়ে। খালেক সেখানে আকার চেহারার বর্ণনা দিচ্ছিল। আজাদ তখন ভিডিওর নিচে টেক্সটগুলো চেক করে দেখে সেখানে লেখা আছে, আমি আকার কাজকে সমর্থন করি, কিন্তু আমার ওয়াইফ খালেকের বর্ণনা শুনে একটি স্কেচ বানাচ্ছে, আর আমি জেনেছি আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, তাই আমি চাই আকা যেন আমার স্ত্রীকে খুন করে এবং ওই স্কেচটা নষ্ট করে দেয়। আমার ওয়াইফ এখন স্কাই সিটি হোটেলে অন্য একজনের সাথে পরকীয়া করছে, তাকে মেরে ফেলতে পারলে আকাকে সেটা কেউ আর জানতে পারবে না। এইসব দেখে আজাদ নিরুপায় হয়ে স্কাই সিটি হোটেলে যায় ওই মেয়েটিকে মারতে,
কিন্তু মেয়েটির রুমে নক করার সাথে সাথেই ভিতর থেকে দরজা খুলে অফিসার সোহেল ও তার টিম আজাদের দিকে পিস্তল বাগিয়ে দাঁড়িয়ে থাকে এবং পাশেই সুইটিকে দেখা যায়। সুইটির কাছ থেকে ইনফরমেশন নিয়েই পুলিশ তার কাছ পর্যন্ত পৌঁছেছে। আজাদ তখন সেখান থেকে কোনো রকমে পালিয়ে একটি ওয়াশরুমে ঢোকে আর তার সিম চেঞ্জ করে ফেসবুকে একটি পোস্ট করে। এদিকে এই পোস্ট সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং সব জনগণ হাতে লাঠি সোটা নিয়ে হোটেলের সামনে ভিড় করতে থাকে। পরিস্থিতি খুব খারাপ দিকে চলে গেলে সোহেল আর কোনো উপায় না পেয়ে তার সব পুলিশ অফিসারদেরকে নিয়ে জনগণদেরকে আটকানোর চেষ্টা করে আর এই সুযোগে আজাদ সেখান থেকে বের হয়ে আসে। এদিকে সিন চেঞ্জ হয়ে চলে আসে মেঘার বাড়িতে। সেখানে টিভিতে এই নিউজ দেখে মেঘা আকার উপরে খুব রেগে যায়, কিন্তু মেঘার মা আকার পক্ষ নেয় এবং তাদের ভিতর কথা প্রসঙ্গে আজাদের কথা উঠে আসে। মেঘার মা আজাদকে একদমই পছন্দ করে না, কিন্তু মেঘা বলে সে আজাদকে খুব পছন্দ করে। এমন সময় সেখানে আজাদকে দেখা যায়। আজাদ মেঘা এবং তার মায়ের কথা সব শুনে ফেলে এবং সে মেঘাকে বলে সোশ্যাল ওয়ার্ক থেকে ভালো টাকা আসছে, তাই আমি ভাবছি কুরিয়ারের এই চাকরিটা আমি ছেড়ে দিব। মেঘা তখন বলে তাহলে তো আপনার সাথে আমার আর দেখা হবে না, তাই না? কারণ আপনি তো আর কুরিয়ারের এই কাপড়গুলো নিয়ে আমাকে দিতে আসবেন না। আজাদ তখন বলে চাকরিটা ছেড়ে দিলেও আপনার এই কাজ আমি করতে পারবো। মেঘা তখন বলে কিভাবে? আজাদ তখন বলে সেটা 11 তারিখেই জানতে পারবেন, আর তো মাত্র 3 দিন বাকি। এরপর বাড়িতে এসে আজাদ মেঘা এবং তার মায়ের কথা ভাবতে থাকে। মেঘা আকাকে পছন্দ করে না, কিন্তু তার মা আকাকে পছন্দ করে। আবার মেঘা আজাদকে পছন্দ করে, কিন্তু তার মা আজাদকে পছন্দ করে না। কিন্তু সবশেষে আজাদের নিজের কাছে আকার অস্তিত্বটাই বেশি ভালো লাগে। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই স্নেহা সোহেলের কাছ থেকে কিছু একটা গোপন করার চেষ্টা করছে। তারপর সোহেল সেই রিটায়ার্ড অফিসারের সাথে দেখা করে এবং তাকে বলে আজকেও 3টা বাচ্চা মারা গিয়েছে এবং উপর থেকে অনেক চাপ আসছে স্নেহাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু আমি অনেক কষ্টে আটকে রেখেছি। এদিকে সুইটি আজাদের সাথে দেখা করতে আসে। আজাদ তখন বলে খালেকের এই ভিডিওটা ছিল এআই দিয়ে তৈরি করা, কারণ খালেক ওই স্পটেই মারা গিয়েছিল। এরপর সে সুইটিকে ধন্যবাদ জানায়, কারণ ওই দিন সুইটি তাকে হেল্প করেছিল হোটেল থেকে বের হয়ে আসতে। সুইটি তখন বলে আমার জীবনে যে আপনাকে কোনো হেল্প করতে পেরেছি এতেই আমি খুশি। এরপর আজাদ তার অফিসে গিয়ে সেই বসকে বলে আমি আপনার চাকরি আর করব না, এবং সে একটু রুট ব্যবহারও করে এবং তাকে দেওয়া ট্র্যাকারটা বসকে দিয়ে চলে আসে। এদিকে স্নেহাকে একটি গাড়ি এবং ফোন নিয়ে এক জায়গায় আসতে দেখা যায়। তারপর ফোনে আননোন কারো টেক্সট অনুযায়ী একটা জায়গায় এসে থামে। এরপর একটা সময় আজাদ তার গাড়িতে উঠে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এতে আমরা বুঝতে পারি আজাদের নেক্সট টার্গেট এখন স্নেহা। অন্যদিকে আকার পোস্টের কমেন্টগুলো চেক করতে থাকার সময় রিটায়ার্ড অফিসার দেখতে পায় সেখানে সবাই এবার স্নেহার মৃত্যু চাচ্ছে, আর এটা দেখেই সে সোহেলকে ফোন দিয়ে স্নেহা যে আকার নেক্সট টার্গেট সেটা জানিয়ে দেয়। এরপর সোহেল স্নেহাকে বারবার ফোন দিতে থাকে, কিন্তু স্নেহা ফোন রিসিভ করে না। তখন সোহেল তার ফোনের লোকেশন ট্র্যাক করে সেখানে যেতে থাকে। এদিকে আজাদ স্নেহাকে একটি জায়গায় বেঁধে রাখে এবং তার হেলমেটে একটি ক্যামেরা সেট করে রাখে, যাতে করে সে স্নেহাকে মারার ভিডিও করতে পারে। এরপর স্নেহাকে নির্মম ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে এবং সেটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। সোহেল এই ভিডিও দেখে একদম কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সেখানে সবার কমেন্ট দেখে একদম অবাক হয়ে যায়, কারণ সেখানে সবাই আকার খুব প্রশংসা করতে থাকে। এরপর সোহেল মনে মনে বলে আমি একদিন খুনি আকার মুখোশ উন্মোচন করবই। তো এরপর 11 তারিখে আজাদ মেঘাকে একটি গিফট দেয় এবং গিফটের প্যাকেটটি খুললে মেঘা সেখানে একটি ঘড়ি দেখতে পায় এবং সে আজাদকে বলে এটা তো কাপল ঘড়ি। আজাদ তখন বলে আমরা তো কাপলই। আর এই প্রথমবার আজাদ মেঘাকে তুমি করে বলে এবং সেই সাথে তার মনের ভালোবাসার ফিলিংস গুলাও জানায়। মেঘাও তাকে জড়িয়ে ধরে তার সম্মতি জানায়। এরপর একদিন রাতে মেঘা রাস্তায় বের হলে এক ছিনতাইকারী তাকে আঘাত করে তার হাত থেকে ব্যাগটি নিয়ে পালায়। এতে করে মেঘা একটু আহত হয়। এরপর আজাদ সিসিটিভি ফুটেজ থেকে সেই ছিনতাইকারীকে শনাক্ত করে। যাই হোক, এর পরের দিন সোহেলকে একটি ফোন দিয়ে জানানো হয় মোহাম্মদপুরে এক ছিনতাইকারীর মার্ডার হয়েছে, আর মার্ডারের প্যাটার্ন পুরোটাই আকার মতোই, তাই ধারণা করা হচ্ছে মার্ডারটা আকাই করেছে। তবে এবার মার্ডার স্পটে একটি ঘড়ি পাওয়া গিয়েছে। এদিকে আজাদ হঠাৎ দেখতে পায় তার হাতে ঘড়িটা নেই। তখন সে বুঝতে পারে মার্ডার করার সময় ঘড়িটা হয়তো এই স্পটেই পড়ে গিয়েছে, আর এসব ভাবতে ভাবতে সে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর আশেপাশের লোকজন সবাই মিলে তাকে হসপিটালে ভর্তি করে দেয়। অন্যদিকে সোহেল ঘড়িটা নিয়ে অ্যানালাইসিস করে দেখে এটা মূলত একটি চায়না ঘড়ি, কিন্তু এটা আসলে তেমন কোনো এভিডেন্স নয়। এদিকে সাইবার সেল থেকে তাকে জানানো হয় আকার ফোন লাস্ট 45 মিনিট ধরে অ্যাক্টিভ এবং লাস্ট লোকেশন দেখাচ্ছে মিডফোর্ড হসপিটাল। এদিকে আজাদের ফোনটি তখন তার চাচার কাছে ছিল। চাচা তখন মেঘাকে ফোন দেয় এবং বলে আজাদ আবার অজ্ঞান হয়ে গিয়েছে, তুমি ওকে যে ডাক্তার দেখিয়েছিলে সেটার প্রেসক্রিপশনটা কোথায়? তখন মেঘা জানায় আজাদের ফোনে ফাইলটা স্ক্যান করা আছে। এরপর চাচা ফোন খুলে যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে আজাদের ফোন থেকে আকার পেজে করা পোস্টগুলো দেখে এবং সেই সাথে ভিডিওগুলোও দেখে, আর এগুলো দেখে সে বুঝতে পারে আজাদই আসলে আকা।
এদিকে পুলিশ তখন সেখানে চলে আসলে চাচা আজাদের ফোনটি ভেঙে ফেলে যাতে পুলিশ কোনো তথ্য না পায়। তারপর জোরে বলে ওঠে, অন্যায়কারীরা কেউ আমার কাছ থেকে রেহাই পায়নি, কখনো পাবেও না। মানে চাচা সবাইকে বোঝায় সেই আসলে আকা। এরপর সোহেল চাচাকে থানায় না নিয়ে গিয়ে তার বাসায় নিয়ে আসে। চাচা তখন বলে, আমাকে থানায় না নিয়ে এখানে নিয়ে এসেছেন কেন? আমার যা শাস্তি হবে সেটা কোর্ট ফয়সালা করবে। কিন্তু সোহেল তার বউয়ের হত্যার আক্রোশ দেখায় চাচার উপর এবং তার উপর ভয়ঙ্কর টর্চার শুরু করে। এদিকে মেঘা হাসপাতাল আজাদের কাছে চলে আসে এবং সেখানে নিউজ এসে মার্ডার স্পটে থাকা সেই ঘড়িটি দেখতে পায়। আর এই ঘড়িটা দেখেই মেঘা চিনতে পারে এবং সেও এটা বুঝে যায় যে আসলে আজাদি হচ্ছে আসল আকা। কিন্তু এদিকে চাচাকে সোহেল ভয়ঙ্কর অত্যাচার করতে থাকে এবং টর্চার করতে করতে এক পর্যায়ে তাকে মেরেই ফেলে এবং এরপর তাকে হসপিটালে ফেলে দিয়ে যায়। এরপর চাচার এমন ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে আজাদ একদম হতভম্ব হয়ে পড়ে। অন্যদিকে রিটায়ার্ড অফিসার সোহেলকে বলে, তুমি একজন ভুল মানুষকে মেরেছো, কারণ আকা এত বয়স্ক লোক হতেই পারে না। সোহেল জানায় ওই মেয়েটি আকার বয়স 60 বা 65 এর কথা বলেছিল, আর 25 বছর পর আকা যদি ফিরে আসে তাহলে তার বয়স তো এমনই হওয়া উচিত। এদিকে আজাদ এবং মেঘা বাড়িতে চলে আসে। মেঘা তখন বলে, চাচার এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে কারণ সে শুধুমাত্র আকার চাচা বলে। এরপর মেঘা আজাদকে আরো বলে, আমি আপনার ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছি। আজাদ বলে, প্রিয়জনেরা তো সবকিছু জানবেই। মেঘা তখন আজাদকে ভালো হতে বলে, কিন্তু আজাদ বলে, আমি এখন আকা, আর এই দেশের মানুষদের এখন আকাকে খুব প্রয়োজন। মেঘা তখন আকাকে পুলিশের কাছে সারেন্ডার হওয়ার কথা বলে, কিন্তু আজাদ এতে কিছুতেই রাজি হয় না। মেঘা তখন বলে, আপনি তাহলে আমাকে মেরে ফেলে এই চ্যাপ্টারটা এখনই ক্লোজ করে ফেলেন। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সোহেল তার বাড়িতে সুইটিকে তুলে এনে তার উপরে টর্চার করতে থাকে। আর তখন আমরা একটা ভয়ঙ্কর টুইস্টের মুখোমুখি হই, কারণ আমাদেরকে মেইন আকাকে দেখানো হয়, আর এই মেইন আকা হচ্ছে সেই রিটায়ার্ড পুলিশ অফিসার। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে আসল আকাকে? আর এই ধোঁয়াশা রেখেই শেষ হয়ে যায় আকা সিজন 1 এর কাহিনী। তবে এই সিজন থেকে আমরা শিখতে পাই, সমাজে প্রতিনিয়ত চলতে থাকা ভয়ঙ্কর অন্যায় এক সময় একজন সাধারণ মানুষকেও আকার মতো নির্মম সিরিয়াল কিলারে পরিণত করে। তাই আমাদের কখনোই অন্যায়ের সামনে চুপ করে থাকা উচিত নয়। প্রতিটা মানুষ যদি নিজের অবস্থান থেকে ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তবে আর কোনো সাধারণ মানুষকেই আকার মতো ভয়ঙ্কর পথ বেছে নিতে হবে না। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।